ওয়েলকাম টু গুরুকুল বিশ্বামিত্র। গুরুকুল বিশ্বামিত্র সবাইকে স্বাগত জানানো হচ্ছে। আজ তোমাদের সামনে নিয়ে আসা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট 10টি প্রশ্ন। যে 10টি প্রশ্ন তোমাদের প্রত্যেকটা পরীক্ষাতেই কোথাও না কোথাও পাবেই, সেগুলি ইম্পর্টেন্ট দেখেই বেছে নেওয়া হয়েছে। চলো দেখা যাক প্রথম প্রশ্ন কি আছে। প্রথম প্রশ্ন আছে, নিচের দেওয়া বিকল্পগুলি থেকে সঠিক সংখ্যাটি বের করো। এখানে দুটি ত্রিভুজ দেওয়া আছে। প্রথমটাতে দেওয়া আছে উপরে উপরে 12, 16, 13, 17, 18, 14 এবং মাঝে 12। তো এইগুলির কিভাবে দেওয়া হলো সেগুলি বের করলেই আমরা পরেরটার অ্যান্সার পেয়ে যাব। দেখি কিভাবে করা হয়েছে। আমরা দেখি ডিফারেন্স বের করি। 12 এবং 16-র ডিফারেন্স 4। 18 এবং 14-র ডিফারেন্স 4। 17 এবং 13-র ডিফারেন্স 4। তো তিন জায়গাতে তিনটি কোণেই কিন্তু আমরা 4 পেলাম। তাহলে 3 4 12, যদি আমরা গুণ করি 3 4 12, সেই হিসেবে এখানে কিন্তু 12 লেখা হয়ে থাকতে পারে। দেখি পরেরটায় মেলে কিনা। 18 এবং 23-এর 18 দেওয়া আছে, 23 দেওয়া আছে, 24, 19, 25 এবং 20। 18 এবং 23-এর ডিফারেন্স যেটা আসছে 5। 24 এবং 19-এর ডিফারেন্স কত আসছে? 5। 25 এবং 20-র ডিফারেন্স কত আসছে? 5। তো 3 5 আমরা এখানে 15 লিখতে পারি। 15 কি উত্তরে আছে? আছে। এটা হবে সঠিক উত্তর। তো বোঝা গেল কিভাবে উত্তরটা আসলো। চলো নেক্সট প্রশ্নে যাওয়া যাক। দ্বিতীয় প্রশ্নে কি দেওয়া আছে? দ্বিতীয় প্রশ্নে দেওয়া আছে এ বি এর ভাই হয়, সি বি এর বোন, যদি ডি এর কন্যা হয়, তাহলে সি ডি এর কে হবে? প্রশ্নটা একবার ভালো করে বোঝার চেষ্টা করো। এ বি এর ভাই হয়, সি বি এর বোন, যদি ডি ই এর কন্যা হয়, তাহলে সি ডি এর কে হবে? আমরা এই ক্ষেত্রে যখনই রিলেশনের প্রশ্নগুলি আসবে তখনই চেষ্টা করব যেগুলি ভাই বোন আছে তাদেরকে পাশাপাশি রাখবো, এবং তার পরের জেনারেশন বা তার আগের জেনারেশন যেটা আছে সেটাকে তাদের ওপরে রাখবো। এবং মেল ফিমেল যেটা দেখবো, মেল আমরা প্লাস চিহ্ন দিয়ে ইন্ডিকেট করব এবং ফিমেলকে আমরা মাইনাস চিহ্ন দিয়ে ইন্ডিকেট করব। চলো দেখে নেওয়া যাক কি আছে। এ বি এর ভাই হয়, তার মানে এ এবং বি, তার মানে বি এর ভাই এ, তার মানে আমরা এটা বুঝতে পারছি এটা মেল। সি বি এর বোন হয়, তার মানে সি যে আছে ফিমেল, এবং এখানেও প্রমাণিত হচ্ছে এটা মেল। প্লাস এইভাবে যাচ্ছে। ডি এর কন্যা হয়, ডি যে আছে এর কন্যা, তার মানে এর কন্যাকে ডি আমরা নিচে লিখব। তাহলে সি ডি এর কে হবে? সি যে আছে ডি এর কে হবে? এই দুজনের মধ্যে রিলেশন আমাদের বের করতে হবে। তার মানে এ বি সি এরা ভাই বোন। ডি যদি এর কন্যা হয়ে থাকে আর সি যদি ফিমেল হয়ে থাকে, তার মানে কি ডি এর পিসি হচ্ছে সি। তাহলে এখানে কি আছে? পিসি আছে, পিসি উত্তর হয়ে যাবে। অ্যান্সার নাম্বার এ। চলো পরের প্রশ্ন দেখে নেওয়া যাক।
চিত্রটিতে কটি ত্রিভুজ আছে? এই ধরনের ডায়াগ্রাম তোমরা প্রতিনিয়তই পেয়ে থাকো বিভিন্ন পরীক্ষায়। তো আমি যেগুলি নিয়ে আসছি সেগুলি একদম মানে বিং লেভেল থেকেই। তো এখান থেকে শিখে আমরা কঠিন থেকে তার উপরে যাব। চলো দেখে নেওয়া যাক চিত্রটিতে কয়টি ত্রিভুজ আছে। এখানে যখনই এই ধরনের আসবে আমরা প্রথমে পারলে এটাকে ভাগ করে নেব। কিভাবে ভাগ করব একবার দেখে নেই। মাঝামাঝি যদি ভাগ করি, মাঝামাঝি যদি ভাগ করি তাহলে কটা আসছে? একটা, দুটো, তিনটা, আর টোটালটা মিলে চারটা। তার মানে এই পাশে চারটা পাচ্ছি, এই পাশেও আমরা সেম ভাবে চারটা পাবো। এইবার এই সাইডটা ভাগ করে দেখি। বোঝা গেল কোনটাকে ভাগ করলাম? আবার এইদিকে সেম ভাবে, মানে এটা যাচ্ছে এইভাবে প্লাস এইভাবে যাচ্ছে। তাহলে এখানে আমরা কটা পেয়ে যাচ্ছি? দুটো পেয়ে যাচ্ছি। সেম ভাবে এখানে একটা, মানে আমরা 4+4+2টা। এবার দেখব এই সাইডটা, এই একটা আর হলো এই একটা। তাহলে কত হলো? আর টোটালটা একটা, টোটালটা একটা যোগ এক, টোটাল কত হলো? 13। 13 উত্তরে আছে, বি নাম্বার 13 উত্তর। বোঝা গেল? তোমরা পজ করে করে দেখে নাও, তাহলে বুঝতে পারবে। চলো পরের প্রশ্নে যাই। 4 নম্বর প্রশ্নে দেওয়া আছে MAGNET ম্যাগনেট শব্দটির অক্ষরগুলোর বর্ণানুক্রমে সাজালে কতগুলি অক্ষরের অবস্থান অপরিবর্তিত থাকবে? ম্যাগনেট এই শব্দটাকে আমরা লিখে নেই। বর্ণানুক্রমে অর্থাৎ আমরা তো ছোট থেকে ডিকশনারি দেখেইছি যে প্রথমে এ, তারপরে বি, তারপরে সি, তারপরে ডি, এইভাবে জেড পর্যন্ত যেভাবে মানে সাজানো হয় ঠিক সেইভাবে আমরা এখানে সাজাবো। তো সাজানোর পরে মানে কতগুলি অক্ষর অপরিবর্তিত থাকবে, মানে তার কোনো পরিবর্তন হবে না। মানে এই ম্যাগনেট যে লেখাটি আছে, দেখা গেল যে এম এর স্থান 1, এর স্থান 2, 3, 4, এইভাবে স্থানগুলি আমরা কাউন্টিং করব। তার মধ্যে দেখা যাবে যে যেটার স্থান কোনোভাবে পরিবর্তন হবে না সেটাই আমরা কাউন্টিং করব। চলো প্রথমে তো এটা তাহলে তো প্রথমে চলে আসবে, বি, সি, ডি, ই, ই চলে আসছে তারপরে 2 নাম্বার স্থানে। তারপরে কি আছে? এফ, জি, এইচ, জি আসছে, জি এর স্থান এখানেই আছে। এইচ, আই, জে, কে, এল, এম, এম এর স্থান এখানে আসছে। এন এর স্থান এখানে আসছে। তারপরে লাস্টে টি, তাই তো?
তাহলে আমরা এখানে দেখব যে এম এর জায়গায় কি এম আছে? না। এর জায়গায় কি এ আছে? না। জির জায়গায় জি আছে? আছে। এন এর জায়গায় এম আছে? তাহলে এখানে ভুল। ইর জায়গায় ই আছে? নেই। টির জায়গায় টি আছে। তাহলে কটি সংখ্যা আমাদের, মানে কতগুলি অক্ষর আমাদের অপরিবর্তিত রইল? দুটি অক্ষর, জি এবং টি। তাহলে উত্তর আমাদের এখানে অ্যান্সার বি, 2। বোঝা গেল? পরের প্রশ্নে, প্রদত্ত চিত্রটির সাহায্যে একটি বাক্স বানানো হলে ওই বাক্সটির ইউ অক্ষরের বিপরীতে কোন অক্ষরটি আসবে? মানে এখানে যে ছকটা দেওয়া আছে, এই ডায়াগ্রামটা যে দেওয়া আছে, এই ডায়াগ্রামটাকে যদি আমরা বাক্স বানাই, যেভাবে ভাঁজ করে হোক বা এদিক ওদিক করে হোক, যদি আমরা বাক্স বানাতে চাই, তাহলে ইউ এর বিপরীতে কি বসবে? দেখি, আমরা যদি এটা সাধারণত বাক্স বানাতে যাই, তাহলে কি করব? এটাকে ভাঁজ করে দিব। মাঝখানে যদি ভাঁজ করে দেই, তাহলে জেড এর জায়গাটা কোথায় যাবে? ডাব্লুতে। ডাব্লুর অপোজিটে। এক্স এবং ওয়াই এর জায়গা কোথায় থাকবে? এই দুইজনের বিপরীতে থাকবে। বাকি থাকবে কোথায়? ভাঁজ করার পরে তারপরে তো এটাকে আমরা এক জায়গায় করব, তাহলে ভি এবং ইউ বিপরীতে থাকবে। তাহলে আমাদের এখানে উত্তর ভি, ইউ এর বিপরীতে ভি থাকবে। ভি হবে আমাদের সঠিক উত্তর, অ্যান্সার ডি। পরের প্রশ্নে, লুপ্ত সংখ্যাটি চিহ্নিত করো। এখানে একটা ছক দেওয়া আছে, যেখানে আমাদের মেলাতে হবে, হয় এই সাইডে মেলাতে হবে নতুবা এই সাইডে মেলাতে হবে। যেদিকে মিলে গিয়ে সবগুলির সঙ্গে মিলবে সেটাই আমাদের ধরে নিতে হবে যে হ্যাঁ এটাই উত্তর। চলো দেখে নেওয়া যাক। 5, 4, 2, 18। তোমরা যখনই এগুলি করতে যাবে, প্রথমে যোগ বিয়োগ করে নিয়ে নিচেরটা মেলাবে, তারপরে 5, 6 যোগ বিয়োগ করে বা গুণ করে ভাগ করে 12 মেলানোর চেষ্টা করবে। দেখবে যে কোনটা মিলে যাচ্ছে। তো আমরা দেখবো ওপর থেকে নিচে যাই। 5 এবং 4 যদি আমরা যোগ করে দেই 9, সঙ্গে যদি 2 যদি গুণ করে দেই 18 হচ্ছে। 3 আর 6 9, যোগ করলে 9, 3 নং 27 মিলে যাচ্ছে। সেম ভাবে যদি আমরা 4 আর 12 যোগ করি তাহলে কত হচ্ছে? 16। এখন 96 আছে, 16 দিয়ে যদি আমরা ভাগ করি 96কে, তাহলেই কিন্তু আমাদের অ্যান্সারটা বের হয়ে যাবে। তাহলে 16 দিয়ে যদি আমরা ভাগ করি, মিলল। উত্তর কত হবে? 6। এখানে কত আসবে? 6। অ্যান্সার আছে 3, 4, 5, 6। ডি নম্বর উত্তর সঠিক অ্যান্সার। বোঝা গেল কিভাবে আসলো? প্রথমেরটা আমরা গুণ করলাম, পরেরটা আমরা যা অ্যান্সার আসবে তার সাথে যোগ করলাম, এটার সাথে যোগ করলাম। ঠিক আছে? পরের প্রশ্নে, প্রদত্ত সারিটিতে প্রশ্ন চিহ্ন স্থানের জন্য উপযুক্ত বিকল্পটি চিহ্নিত করো। এখানে একটা সারি দেওয়া আছে, যেটা দেখে নিয়ে আমাদের বুঝতে হবে যে 125-এর পরে কত বসবে। তো এখানে যেটা উত্তর হবে সেটা 5, 7 হলো। তারপরে 5, 7 মিলে যাচ্ছে।
তারপরে 5, মানে প্রথমে আমরা পাওয়ার দেখলাম 1, পরে পাওয়ার আসলো 2, এবার পাওয়ার 3 দিয়ে দেখি হয় কিনা। বোঝা গেল? তাহলে এইভাবে যখন আসছে 5-এর পাওয়ার যদি 1 বসাই 5, প্রথমে এই দুটো মিলল, তারপরে সেমভাবে 5-এর পাওয়ার যদি আমরা 2 করি তাহলে 25, সেমভাবে 5-এর পাওয়ার যদি 3 করি 125, সেমভাবে 7-এর পাওয়ার যদি 1 করি 7ই আসছে, 7-এর পাওয়ার যদি 2 করি তাহলে 49 আসছে, 7-এর পাওয়ার যদি 3 করি 343 আসছে। ঠিক আছে, সঠিক উত্তর ডি। 8 নম্বর প্রশ্নে কি আছে, যদি 4 + 2c3 হয়, 3 = 6 হয়, 18 + 6c4 = 12 হয়, তাহলে 24 + 3c7 = কত হবে? আমরা একটা ট্রিক খাটাই, দেখি এটা দিয়ে হয় কিনা। প্রথমে কি আছে, সিক্স, মানে 6 যে সংখ্যাটা যে আসলো এটা কিভাবে আসলো সেটা আমাদের একটু ইমাজিনেশন করতে হবে। ঠিক আছে, দেখি একটু ট্রাই করে। 4 ভাগ 2 গুণন 3, বদমাসের নিয়ম অনুযায়ী প্রথমে আমরা এটাকে ভাগ করব। 6 আসলো, দেখি পরেরটায় আসে কিনা। চলে আসলো, তাহলে সেমভাবে আমরা পরেরটা করব। তাহলে সেমভাবে পরেরটা করি। মানে আমরা যোগের জায়গায় ভাগ বসিয়েছি এবং সি এর জায়গায় গুণ বসিয়েছি, তাতেই আমাদের অ্যান্সারগুলি চলে আসলো। 56 আছে, 56 অ্যান্সার সি, সঠিক উত্তর 56 সি অ্যান্সার। পরের প্রশ্নে যাওয়া যাক। 1988 সালের স্বাধীনতা দিবস সোমবার ছিল, তাহলে 1989 সালের ওই দিন কী বার হবে? এই ধরনের ক্যালেন্ডারের প্রশ্ন যখনই আসবে তো আমাদের সর্বপ্রথম দেখতে হবে যে সালগুলি লিপ ইয়ার সাল কিনা। লিপ ইয়ার সাল কিনা সেটা আমরা কিভাবে বুঝবো? সেই সালটাকে যদি আমরা 4 দিয়ে ভাগ করে দেই তাহলে ওই বুঝে যাবো। যদি ভাগশেষ না থাকে তাহলে সেটা লিপ ইয়ার। দেখি এটা লিপ ইয়ার কিনা। 1988, মানে এটার ভাগশেষ থাকছে না, তার মানে এটা লিপ ইয়ার বয়স, এই সালটা লিপ ইয়ার সাল। ঠিক আছে, এটা লিপ ইয়ার নয়, এটা লিপ ইয়ার সাল। যাই হোক, এবার আমাদের এখানে প্রশ্নটা কি আছে দেখতে হবে। লিপ ইয়ার কেন বললাম সেটা নিয়ে আমরা পরে বলে নিচ্ছি, লিপ ইয়ার কেন দরকার হয়। হ্যাঁ, স্বাধীনতা দিবস অর্থাৎ আগস্ট মাসের
15 তারিখ। তো লিপ ইয়ার হোক বা না হোক, যদি এখানে লিপ ইয়ার হয় তাহলে আমাদের ফেব্রুয়ারি সালটা লাগছে না। সেটা তো ফেব্রুয়ারি সালেই ফেব্রুয়ারি মান্থে গিয়েই তো কাউন্ট হবে। যে লিপ ইয়ার যদি হয় ফেব্রুয়ারি মাসে আমাদের 29 দিন হবে, আর যদি লিপ ইয়ার না হয় তাহলে সেটা 28 দিন হবে। তো আমাদের এই ক্ষেত্রে সেই ফেব্রুয়ারি মাসটা লাগছেই না, তাহলে এখানে লিপ ইয়ারের প্রয়োজন পড়বে না। কিন্তু যদি লিপ ইয়ারের প্রয়োজন পড়ে সেটা পরে আলোচনা করছি। তাহলে আমরা আগস্ট মাস থেকে 1988 সালের আগস্ট মাসের 15 তারিখ থেকে 1989 সালের 15 তারিখ পর্যন্ত কত দিন? 365 দিন। যেহেতু লিপ ইয়ার আমরা কাউন্টই করছি না, যদি লিপ ইয়ার কাউন্ট হতো তাহলে 366 দিন হতো, তাই তো? তো এই ক্ষেত্রে 365 দিন হচ্ছে। তো 365 দিনকে আমরা যেহেতু মানে বার বের করব, বার কোথায় আছে? সপ্তাহে আছে, তাহলে আমরা 7 দিয়ে ভাগ করে দিব। 7 দিয়ে যদি আমরা ভাগ করে দেই তাহলে কত আছে? এক অবশিষ্ট আসছে, এক অবশিষ্ট আসে। যদি এক অবশিষ্ট আসে তাহলে আমরা সোমবার যে আছে, এখানে সোমবার যে আছে এই সোমবার থেকে +1 করে দিব। সোমবারের পরে কোথায় আছে? মঙ্গলবার। তাহলে উত্তর আমাদের এই ক্ষেত্রে মঙ্গলবার হবে। যদি লিপ ইয়ার হতো তাহলে এখানে 65 জায়গায় 66 দিন হয়ে যেত। যদি 66 দিন হতো তাহলে এখানে 16, অবশিষ্ট কত হতো? 2। সেই ক্ষেত্রে আমরা সোমবারের সঙ্গে 2 যোগ করতাম। সেই জন্য আমাদের সেটা লিপ ইয়ারটা আছে কি নেই সেটা যাচাই করা। তো এই ক্ষেত্রে আমাদের লিপ ইয়ার আছে, এখানে অনেকই গোলক ধাঁধায় পড়ে যেতে পারে, না এটা লিপ ইয়ার বছর, তাহলে আমরা 2 দিয়ে যোগ করব। তো এই ক্ষেত্রে কিন্তু সেটা হবে না, যেহেতু আমাদের ফেব্রুয়ারি মাসটা কাউন্টিংয়েই পড়ছে না। তো কাউন্টিংয়ে যেহেতু পড়ছে না তাহলে আমরা সেখানে কাউন্টিং করব কেন? তো সেই অর্থে এখানে 365 দিনকেই আমরা ভাগ করব, উত্তর হবে মঙ্গলবার। চলো পরের প্রশ্ন। দর্পণে একটি ঘড়ির সময় দেখা যাচ্ছে 4টা 40। ঘড়িটির সঠিক সময় কত? মানে সেটা দর্পণে দেখা যাক বা রিয়েলে দেখা যাক, মানে হবে তো বিপরীত। তাহলে কীরকমভাবে হবে আমরা এঁকে নেই, ঠিক আছে? এটা একটা আলাদা ম্যাথ আছে, তো ম্যাথ না আমরা পরে করে নেব, অসুবিধা নেই। যেটা জেনারেলভাবে আমরা দেখতে পারি সেটা নিয়েই দেখি কিভাবে হয়। ধরো আমরা একটা ডায়াল এখানে আঁকলাম, এটাতে টাইম বেশি প্রয়োজন হয় কিন্তু এটাই সঠিক হয়, ঠিক আছে? কটা বাজে? 4টা 40। যদি 4টা 40 হয় তাহলে ঘন্টার কাঁটা 4 আর মিনিটের কাঁটা 40, মানে 8-এর ঘরে। তাহলে এখানে যদি আমরা দর্পণ দেই, যদি দর্পণ দেই তাহলে কি হবে? এটা দেখতে কেমন হবে? এটা এরকম আছে, তাহলে এটা গিয়ে এরকম হবে। মানে দর্পণ দিলে কি, আমি এখানে সোজাভাবেই লিখলাম কিন্তু এখানে হবে 4, এখানে হবে 4। এই জায়গাটায় হয়ে যাবে 4 আর এই জায়গাটায় হয়ে যাবে 8, তাই তো? তাহলে যদি 4টা এইভাবে বাজে তাহলে দর্পণে ঠিক এই ধরনেরই দেখা যাবে। তো প্রায় এই ধরনের, মানে এটাই তো দেখা যাবে। মানে আমি সংখ্যাগুলি হয়তো সোজাভাবেই লিখলাম কিন্তু উল্টাভাবে লিখতে হতো আমাকে, ঠিক আছে? তাহলে 8টা 20 বাজছে, এখানে 8টা 20 আছে কি? এ নাম্বারে উত্তর আছে 8টা 20, এখানে অ্যান্সারটা 8টা 20 হবে, ঠিক আছে? তো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।
আমাদের ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ এবং ভিডিওটা যতটা পারো বন্ধুদের সঙ্গে শেয়ার করো। আরও নতুন নতুন ভিডিও আমরা নিয়ে আসব, মানে যেগুলি ইম্পর্টেন্ট রিজনিং আছে সেগুলি নিয়ে আসব। তো আজকের মতো এতটুকুই, টাটা।